সুপ্রিয় দর্শক, সপ্তাহান্তের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনগুলো হয়তো দেখছিলেন গণমাধ্যমের কল্যাণে, যে নতুন ঐক্যজোটের আবির্ভাব হয়েছে বা রূপান্তর, যেভাবেই আপনারা বলুন না কেন। আর এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন আজকে অতিথিরা, যে কি প্রভাব রাখতে পারে রাজনীতিতে, কি ধরনের মেরুকরণ হতে পারে, নতুন কোনো মোড় নিচ্ছে কিনা নির্বাচনের আগে রাজনীতি, সবকিছু মিলে ঐক্যজোটের এই নতুন রাজনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি চেয়ারম্যান বিএনএ এবং সাবেক মন্ত্রী বাংলাদেশ সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন জনাব জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ। আরও রয়েছেন উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, এবং তিনিও সাবেক চিফ হুইপ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনাকে দিয়েই শুরু করি। আপনিও নিশ্চয়ই আসবার আগে দেখেছেন গণমাধ্যমে একাধিক সংবাদ সম্মেলন চলছিল টেলিভিশনে, এবং যেখানে ঐক্যজোটের আমরা আগে যে অবস্থান দেখছিলাম অন্তত এক সপ্তাহ আগেও, সেটা থেকে একেবারে নতুন রূপ দেখছি। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যে যুক্ত ফ্রন্ট ছিল, সেটা নতুন ঐক্যজোট আমরা দেখছি না। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোট আবির্ভূত হলো, তার নাম দিয়েছেন তারা জাতীয় ঐক্যজোট। আমার প্রশ্ন করবার দরকার নেই কি হচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি, কি প্রভাব রাখবে। এটা এখন অনেকটা মিসনমার বলতে পারেন, নামগুলি সব ভুলভাবে উচ্চারিত হচ্ছে। এতদিন আমরা জানলাম যে জাতীয় ঐক্য নাম দিয়ে ডক্টর কামাল হোসেন সবাইকে একত্র করার চেষ্টা করলেন, অন্তত গতকাল পর্যন্ত। তার মধ্যে যুক্ত ফ্রন্টও আসলো এবং বেশ কিছু কথাবার্তা হলো, আলোচনা হলো। গতকালও তারা একটা খুব ফার্ম অ্যানাউন্সমেন্ট সবার মুখ থেকে আসলো, ইনক্লুডিং যুক্ত ফ্রন্টের প্রতিনিধির মুখ থেকেও, যে আজকে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেবেন বা চূড়ান্ত কর্মসূচির ঘোষণা দেবেন। তো এটা তো আমার মনে হয় ঐক্যের দিকে গেল না, এটা তো অনৈক্যের দিকে গেল। এটাকে আপনার ঐক্য ফ্রন্ট বলবেন কি করে? এটা তো একটা জাতীয় ঐক্যের প্রক্রিয়ার মধ্যে দেখা গেল একটা বাধা এসে সেটাকে অনেকের দিকে নিয়ে গেল। কাজে এটাকে নতুনভাবে ঐক্য প্রক্রিয়া বলার আমি অন্তত বলতে রাজি না। আমার মানে ধারণা ছিল যে আজকে সত্যিকার অর্থে ডক্টর কামাল হোসেন, ডক্টর বি চৌধুরী এবং আদার্স যারা এর মধ্যে যুক্ত আছেন, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ঘোষণা আসবে, যেটার মধ্যে দিয়ে ঐক্যটা আরও সুসংহত হবে এবং তারা জাতীয় ঐক্যর একটা ভাবমূর্তি নিয়ে মাঠে নামতে পারবেন। কিন্তু সামহাও রাদার আজকে এটা খুবই ড্রামাটিক এবং অনেক অভিযোগ করলেন, এবং যে অভিযোগগুলো আমরা সরাসরি দেখছিলাম একদম ধারাবাহিকভাবে, তারপর কি হলো প্রতিদিনকার, আমরা কিন্তু খুব একটা আমাদের রাজনীতিতে এরকম এত অভিযোগ দেখি না একটা জোটের। আমি অবশ্য পুরোপুরি এটা দেখতে পারিনি, কারণ আমি গাড়িতে ছিলাম সেই সময়। কিছুটা এটিএন নিউজ কভার করার চেষ্টা করলো, কিন্তু আমি পুরো জিনিসটা বি চৌধুরী পুরো বক্তব্যটা শোনার সুযোগ হয়নি। আমি জানি না আপনাদের শোনার সুযোগ হয়েছে কিনা। তবে অভিযোগ তো এখন আমার মনে হয় এটা জামাতকে ঘিরেই বোধহয় মেইনলি তাদের এটা হবে, হোয়াট এভার। তারপরেও বলা যায় যে এটা একটা আমার কাছে একটু আনফর্চুনেট লাগে যে 2 দিন আগে যুক্ত ফ্রন্ট গঠিত হলো। যুক্ত ফ্রন্ট ইটসেলফ একটা ঐক্যের একটা প্রক্রিয়া ছিল, সেখান থেকে 3টা নেতা বেরিয়ে আসলেন এবং বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে ডেজার্ট করে এটা এত তাড়াতাড়ি হবে এটা চিন্তা করা যায়নি। তো যাই হোক, এর মধ্যে কোথায় কোন খেলা হচ্ছে, নাকি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্যাকেজ চলছে তাও জানি না। সেই হিসাবে আমাদের পক্ষেও সম্ভব না। কাজে আমার মনে হয় খেলাটা জমছে ভালো, এবং আগামীতে যদি বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য থেকে একটা ভালো ফর্মিডেবল অপোজিশন সেখানে ফর্ম করতে পারেন সংসদে, দেন এটা একটা অর্থবহ সংসদ হবে। এটা অবশ্যই মূল্যবান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি আগামীতে। যেন জয়নুল আবদিন ফারুক ওনার কয়েকটা বিষয় বলেছেন যে এইভাবে ভেঙে যাওয়াটা একটু দুর্ভাগ্যজনক তার কাছে মনে হয়েছে, এবং একেবারে গতকাল পর্যন্ত যে আমরা দেখছিলাম, আমরা যে ছবিগুলো দেখবার চেষ্টা করছিলাম, যে খুব ঘনিষ্ঠ অন্তরঙ্গ দেখাচ্ছে ডক্টর কামাল হোসেন বি চৌধুরীকে, হঠাৎ করে আজকে একদম অভিযোগ পাল্টা অভিযোগ, নাই, দরজা বন্ধ, বাসায় গিয়ে পাওয়া গেল না। আর নতুন যে জাতীয় ঐক্য ফ্রন্ট, সেখানে আপনারা আছেন, তো আমরা কি আশা? ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার নাজমুল হুদা এবং আমার বন্ধু ডক্টর শহীদকে অনেক ধন্যবাদ। বিষয়টা হলো উনি যেটা প্রশ্ন করেছেন, শুরুতে বলেছে ঐক্যে অনেককে চলে গেছেন,
তো উনি তো যখন আমাদের থেকে চলে গেলেন তখনও তো ওনার বিভিন্ন দল করেছেন, কেউ অনেকে চলে গিয়েছেন, আবার উনি দাঁড়িয়ে গেছেন, আবার উনি 14 দলের সাথে সমন্বয় করার চেষ্টা করছেন। গতকালকে একটা টেলিভিশনে মনে আমি দেখেছি উনি নাসিম ভাইয়ের পাশে বসে আছেন, এখনো ওনারা মহাজোটে আছেন কিনা। এগুলা রাজনীতির খেলা। উনি একটু আগে যেটা বলেছেন যে আরেকটা এটা প্রধানমন্ত্রীর খেল কিনা, ওনার ভাষা, সে বিষয়ে আমি যাব না। উনি একজন বিজ্ঞ ব্যক্তি, প্যাকেজ কিনা, প্যাকেজ কিনা, সে প্যাকেজে কি হচ্ছে এটা আমার বলার বিষয় না। আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী। আমার বক্তব্য দীর্ঘদিন বাংলাদেশ 47 বছর পাকিস্তানও রাজনীতি দেখার সৌভাগ্য হয়েছে। তো সে কারণে আমি বলতে চাই যে অনৈক্য শব্দটা আমি এই বয়সে এবং এই অবস্থায় বিশ্বাস করি না। কে জোটে থাকলো কে থাকলো না, যে চেষ্টা আমাদের বিজ্ঞ মহাসচিব মহোদয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মধুর সাহেব আমাদের প্রতিনিধি হয়ে যে কাজগুলো দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছেন, যে চেষ্টার ফলটা আজকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব থেকে, যে একটা জাতীয় ঐক্যপ্রণ ঘোষণা করা হয়েছে। সেখানে আবার লেখা উঠছে, আমি সেটা ওনার মতে দেখেছি, যে বদ্দুজা বাদ পড়ে বা বদ্দুজাকে বাদ দিয়ে জাতীয় ঐক্যপ্রণের ঘোষণা। রাখে আল্লাহ মারে কে? আমি মনে করি সবই আল্লাহর ইচ্ছা। আমি মনে করি এটা একটা আল্লাহ ভালোর জন্য করতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে জাতীয় ঐক্যজোট আজকে 7 দফা দিয়েছে, কে চলে গেলেন কে আছেন এই বিশ্লেষণে আমি যেতে চাই না। আমি এটা সুফল পেতে চাই। আমি ঐক্যকে আরো সুদৃঢ় করে বাংলাদেশের এই মান্নার মুখে ফ্রন্টের পক্ষ থেকে যে 7 দফা এবং 11টি লক্ষ্য উপস্থাপন করা হয়েছে এবং নির্বাচনের শিডিউল ঘোষণার আগে ধীরে ধীরে যে কর্মসূচিগুলো জাতীয় ঐক্য জোটের পক্ষ থেকে দেওয়া হবে সেগুলো পালন করার জন্য যে প্রচেষ্টা যে আমাদের করার দরকার, আমরা সেটাই করব। অনেকে মনে করেন যে এই জাতীয় যুক্তফ্রন্ট বিএনপি ছাড়া কেউ নাই। একটু আগে উনি বলেছেন জামাতের কথাও বলেছেন। এটার সাথে জামাত আমাদের 20 দলীয় জোট, নির্বাচনী জোট। কে জামাতকে পছন্দ করেন, কে জামাতকে পছন্দ করেন না, কে জামাতের নিবন্ধন বাতিল করেছে, জামাত ইসলাম নিষিদ্ধ হলো কিনা, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না। তবে জামাত ইসলাম বাংলাদেশের এখন যে অবস্থা, প্রত্যেক 47 বছর পরে প্রত্যেক নির্বাচনে জামাত ইসলাম একটা ভোটের ফ্যাক্টর, যদি তাদের নিবন্ধন নাই এই মুহূর্তে। সেটা আমি আরপিও সংশোধন করা, আরপিও থেকে তাদেরকে বাদ দেওয়া, কে বাদ দিয়েছে? আরপিওটা কার? নির্বাচন কমিশনের অধীনস্থ। সেই নির্বাচন কমিশন যে নির্বাচনের প্রতারণা বিগত নির্বাচনগুলো করেছেন, আবার জাতীয় সংসদ নির্বাচন ওনারাই তো করবেন। সে কারণেই তো আজকে জাতীয় ঐক্য জোটের দাবি ছিল নির্বাচন কমিশনকে সংস্কার করা, সেটা পরে আসবে। সেই জন্য আমি বলি জামাত ইসলামের জন্য কি বদরুদ্দোজা স্যার বাইরে গেলেন না কি কারণে বাইরে গেলেন, এই বিষয়গুলো উনি যেভাবে বলছে এটা এখনো আমরা পুঙ্খানুপুঙ্খ নাই নাই। তবে একটা জিনিস উনি একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকতে হবে, শহীদদের কথা এটা তো অনেক কথাই আমরা শুনেছি, এটা অনেক ঐক্য শুনেছি। আজকে মহাজোটের নেতা ডক্টর শহীদ এখানে উপস্থিত আছেন। আমরা 1991 সালেও দেখেছি, 1996 সালেও দেখেছি, আমরা এদেরকে দিয়া সরকারে আসাও দেখেছি, এদের সমর্থনীয় দেখেছি, লং ড্রাইভও দেখেছি, আমরা আলোচনা ঐক্য টেবিলে এই যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে তাদেরকেও আমরা দেখেছি। অতএব রাজনীতির শেষ কথা বলতে আমি মনে করি আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসাবে যে জাতীয় ঐক্য জোট আজকে ঘোষিত হয়েছে এবং শেষ সভাপতির আগের যে বক্তব্য মির্জা ফখরুল ইসলাম রেখেছেন, আমি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আপনার মাধ্যমে বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ব্যক্তিগত অভিমত, এই জাতীয় ঐক্য জোট যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সকল দল এক হইয়া অ্যান্টি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ এক, সেই কারণে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুধাবন করতে পারছেন যে উনি স্বাগতও জানিয়েছেন ঐক্য জোটকে, যে ভালো। সেটা আগের জোটকে আমি আসবো আপনার কাছে, যে উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ, যেটা ওনার কথাই বুঝলাম যে অনেকটা ভবিতব্যের মতো কুরুক্ষেত্রের যুদ্ধে রাখে আল্লাহ মারেকে বিজয় হিসেবে থাকবেন না এমন নিয়তি ছিল আর কি, যেটা বুঝলাম। আর ওনার কথা হলো এটা থেকে পলিটিক্যাল প্রফিট ম্যাক্সিমাইজ করা, কে আছেন কে নাই সেটা জয়নুল আবেদিন ভাইদের দেখার বিষয় না, তারা চান যে রাজনৈতিক যে তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা যাতে অর্জিত বাস্তবায়িত। তো এখন গতকাল পর্যন্ত আমরা একরকম জানতাম, এই কিছুক্ষণ আগেই পাল্টে গেল। আপনারা সরকারে আছেন সব মিলে কি? ধন্যবাদ গণতন্ত্র অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য।
আপনার মাধ্যমে আমাদের শ্রোতা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসলে রাজনীতি একটা দর্শন নিয়ে যে কোনো রাজনৈতিক দল তার কর্মকাণ্ড পরিচালনা করে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে আহ্বান করেছিলেন, সেই দিন যে জাতীয় ঐক্য তৈরি করেছিলেন তিনি, তার জন্য তিনি দীর্ঘদিন বহু বছর তিনি মাঠে ময়দানে কাজ করেছেন, জেল জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন, করে জাতিকে ঐক্যবদ্ধ করে একটা পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতা রাজনৈতিকভাবে যখন 7ই মার্চের ভাষণে ঘোষণা দেন, সেই ভাষণের মধ্যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই দুইটা শব্দের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে তিনি জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে সরাসরি বুঝিয়ে স্বাধীনতার ঘোষণা দিই তাহলে এখনই আমাদেরকে নিঃশেষ করে দেবে। এবং পরবর্তী পর্যায়ে 25শে রাত্রে, মার্চের রাত্রে 26 তারিখে তিনি স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন। তো সেই যে জাতীয় ঐক্য গড়ার জন্য যে নেতৃত্ব, আমি জানি না এখন সেই নেতৃত্বের কতটুকু অস্তিত্ব বিদ্যমান বা বিরাজমান, সেই ক্ষেত্রে এই যে বাঙ্গন, এই 2 মাসের মধ্যেই কিন্তু এই এক হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যজোট করা, 7 দফা করা, বিএনপির ঐক্যজোটের 5 দফা করা, আজকে একটু আগে যেটা আমরা টেলিভিশন সব দেখতে পারি না, আমি কিছু কিছু এসে দেখে সুযোগ পেয়েছি যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে যে জাতীয় ঐক্য জোট যেটা হয়েছে, আর সেখান থেকে এর আগে যেটা ছিল ঐক্যজোট, বিচৌধুরী সদ্য বিচৌধুরী বেরিয়ে গিয়েছেন, মানে বড় দলগুলোর মধ্যে তিনি বেরিয়ে গেছেন। তো তিনি বেরিয়ে গিয়েছেন সেটা আবার স্ক্রলে দেখলাম আমাদের টেলিভিশনে, তিনি জানতেন না। উনি বলছেন দরজা পর্যন্ত তারা গেছেন এবং দরজা বন্ধ পেয়েছেন ডক্টর কামাল হোসেনের। তো এই হচ্ছে জাতীয় ঐক্য গঠন করার পর যে একজন ভালো রেফারির প্রয়োজন, সেই রেফারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেমন গতকালকে ফুটবলে আমরা দেখলাম বঙ্গবন্ধু টুর্নামেন্টে 2 দল খেলেছে, রেফারি কিন্তু বাংলাদেশের মিজানুর রহমান। কোনো 2 দলের কেউই বলে না রেফারি মানব না। তো বাংলাদেশে হয়েছে এখন বিভিন্ন রাজনৈতিক বন্ধু যেটা বললেন, সবাই রেফারি মানতে রাজি না, তো খেলা পরিচালনা করবে কে? ইলেকশন কমিশন মানতে চান না, টুর্নামেন্ট কমিটি বা সরকার মানতে চান না। এগুলা ওনাদের এই যে শেষ কথা নাই বলতেছেন, শেষ অবশ্যই আছে। শেষ যদি না থাকলে তাহলে এমডিজির আমরা গোল ম্যাচ করতে পারতাম না, এসডিজি দিয়ে যাওয়ার জন্য আমাদের যে গোল আমরা হাতে নিয়েছি সেটা ম্যাচ করতে যাব, আমরা উন্নয়নশীল দেশে যাব। এটা কর্মসূচি থাকতে হবে। সেই কর্মসূচি যদি সঠিক হয়, জনগণ যদি সেটা সমর্থন দেয়, তাইলে কিন্তু জাতীয় ঐক্য প্রশ্ন। এখন ডক্টর শহীদ ইনারা তো এখনো কোনো ক্ষমতায় যাননি, তাহলে কর্মসূচি দেবেন কি করে? গেলে না তখন দেখা যাবে। ঐক্যটা কিসের উপর করবেন? একটা দাবি ওনাদের থাকবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার নির্বাচন তাই করবে, আমরা সেই নির্বাচনে যাওয়ার জন্য আমরা হাঁটছি। এখন এটা এই দাবি না করে অমুককে কি বলে মুক্তি দিতে হবে, অমুককে কেন আসামি করা হলো, অমুককে কি করা হচ্ছে, ডেইলি লক্ষ লক্ষ মামলা হচ্ছে, দিস আর নট দি অ্যাকচুয়াল ডিমান্ড অফ দ্য পলিটিক্যাল পার্টি দোজ হু আর ইন দ্য অপোজিশন। এবং মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন, যারা বাংলাদেশের পক্ষে, তারা জাতীয় মানে কি বলে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে, চেতনার পক্ষে, তারা একদল, মানে আওয়ামী লীগের নেতৃত্বে যারা সবাই আছে তারা এক। আর বাকিরা আওয়ামী লীগ বিরোধী, তার মানেই হচ্ছে তাদের মধ্যেও যেভাবে ভেজাল মিশ্রিত রাজনৈতিক দলগুলো আছে, একজনে চায় 50 সিট, তার আমার নির্বাচনী এলাকা নয়, সারা জেলায় আমি একজন লোক দেখে নিই আজ পর্যন্ত, তাহলে সে 50 সিট চাবে কিভাবে? ইলেকশনটাই বা করবে কি? কিন্তু ধরুন আপনাদের এই জোটের বাইরে যারা আছে, তাদের মধ্যে কি মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযোদ্ধা কিংবা এরকম বড় মাপের কিছু নাই? মুক্তিযুদ্ধ সব দলই আছে, কিন্তু মুক্তিযুদ্ধ চেতনা যদি আমার উপলব্ধির মধ্যে সঠিকভাবে ধারণ না করতে পারি। এখন কথা হলো ইয়াজিদও মুসলমান, তাই না? কারবালার ঘটনার মুসলমান হয়ে নিজেদের মধ্যে, আর কি বলে ইমাম হুসেইনও আল্লাহ রসুলের দৌহিত্র হিসাবে সেও মুসলমান। এই 2 মুসলমানের পার্থক্যটাই এই মুক্তিযুদ্ধের ব্যাপারে এখন অবস্থানগত কারণে নির্ণয় করা খুবই সহজ। আবার আপনার কাছে আসতে হচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদা, যে বঙ্গবন্ধুকে তো চাইলে আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, আমরা তো তাকে হারিয়েছি চিরতরেই। তো আজকে ডক্টর কামাল অনেকবার বঙ্গবন্ধুর কথা স্মরণ করেছেন, কিন্তু যে উনি তার নেতা, উনি অনুপ্রেরণা দিয়েছেন, আগরতলা মামলার কথা, উনার অনুপ্রেরণাই অবস্থা। এবং সেখানে ফখরুল সাহেব ছিলেন, মদত সাহেব ছিলেন, সবার সামনেই ছিলেন, নেতৃত্ব উনিই দিচ্ছেন। আর আরেকটু বলে রাখি যে কাদের সিদ্দিকীর নাম আমরা এর মধ্যে শুনিনি, এলডিপির কথাও তেমন একটা শুনছি না। নেতৃত্ব আবার কেউ আছেন কেউ নাই, কতদূর আবার যেতে পারে? আসলে পুরো জিনিসটা একটু অ্যানোমালাস মনে হচ্ছে, কারণ বিএনপি ইজ দ্য বিগেস্ট এই জোটে, অন্তত এই জোটে কেন, দেশের অন্যতম বৃহত্তম দল তো বটেই। সেই হিসাবে
এই জোটের নেতৃত্বটা আসা উচিত ছিল তাদের কাছ থেকে। তারাই আহ্বান করতে পারতেন বৃহত্তর ঐক্যের জন্য ডক্টর কামাল হোসেনকে কিংবা মান্নাকে। মাহমুদুর রহমান মান্না পুরো জিনিসটার ওন করার একটা যে বিষয়টা, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। আমার মনে হয় ঘোষণাটা অন্তত ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দেওয়া উচিত ছিল, যেটাই হোক। মানে মুখপাত্র হিসাবে দিয়েছেন কিনা এরকম? মুখপাত্র হলেও আমার মনে হয় এখানে জোটের দিস আর দি ইনহেরেন্ট উইকনেসেস। আমার মনে হয় আপনি বলছেন যাদের প্রতিনিধিত্ব বড়, যারা তাদের দিক থেকে আসে, কারণ জোটটা কে কার সাথে করলো, কে কার সাথে করলো? আমার তো মনে হয় বিএনপির সাথে অন্যেরা জোট করলো। বিএনপি তো অন্যদের সাথে জোট করার সেই এটা নেসেসিটিটা আছে বলে আমি মনে করি না, কারণ তারা এককভাবেই একটা শক্তি। দে আর ইন এ পজিশন টু ফুট 300 সিটস ইন দ্য পার্লামেন্ট। কিন্তু জোটে অন্যরা তো তা না। অন্য যারা ধরেন মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যই বলেন কি গণফোরামই বলেন, ডক্টর কামাল হোসেন, তাদের তো 300টা দেওয়ার মতো ক্ষমতা নাই। তো কাজেই যারা ক্ষমতায় এটা আছে যে লিডিং সাইডটা, হ্যাঁ বলতে পারে যে এটা একটা উদারতা বা প্রাধান্যতা, হয়তো তাদেরকে আরো কাছে টানার জন্য একটা প্রক্রিয়া বিএনপি গ্রহণ করেছে। এবং সেখানে যেহেতু নেত্রী নাই, ওনাদের সেই দিক থেকে হয়তো ঠিক প্রাইম যে এটা যাওয়া দরকার সেটা হয়তো ল্যাকিং ছিল বলে অন্যের নেতৃত্বটা তারা মেনে নিচ্ছে। বাট বি দ্যাট অ্যাজ ইট মে, আমি মনে করি যে এই ঐক্যের মধ্য দিয়ে যেটা আজকে অত্যন্ত ক্লিয়ার, এখন ধরুন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী যদি জামাত নিয়েও একটা স্ট্যান্ড নিয়ে থাকেন, সেটা কিন্তু স্ববিরোধী। কারণ উনি কি কোনো স্টেজে ছিলেন না বিএনপির যখন শাহজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন? আপনি নিজেও ছিলেন সেই দলে, জানেন। তো সেখানে এটাকে এই স্ট্যান্ডে তো নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি এটার উপর একটা পলিটিক্স করতে পারেন, বলতে পারেন যে এটা আপনার পছন্দের বিষয় না, কিন্তু ওটাকে শর্ত ধরে আপনি যাবেন না। তার মানে হলো আপনার কমিটমেন্টটা এতই গভীরে, এতই ডিপলি যে আপনি অতীতেও দেখিয়েছেন যে আপনি তাদের সাথে কমিটেড না। তা তো কেস না, দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিশ্বাসের জায়গা। কাজে আমার মনে হয় এখানে there may be some other reason। এখানে গভর্নমেন্টে তো ডেফিনেটলি এর মধ্যে অনেক প্রক্রিয়াগত বিভিন্ন রকমের পদক্ষেপ গভর্নমেন্টও নিচ্ছেন। তাদের মন্ত্রীরা যারা আছেন তারা ক্ষণে ক্ষণেই বক্তব্য দিচ্ছেন, ঐক্যকে কেন্দ্র করে বিভিন্ন কথাবার্তা বলছেন। এখন নেত্রী, যিনি আমাদের বিরোধী দলের নেত্রী এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এমন একটা জায়গায় আছেন যেখানে বসে অনেক রকমের কথাবার্তাই বলা যায়, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে কিংবা বর্তমান সরকারের পক্ষ থেকে। কাজেই একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি হচ্ছে কিনা তা আমি জানি না, কারণ এটা তো দুজন অত্যন্ত শীর্ষস্থানীয় নেত্রী যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন বা ভবিষ্যৎ নির্ধারণ করেন রীতিমতো। সেই হিসাবে ধরেন এখানে ইনক্লুডিং দ্য 21 অগস্টের জাজমেন্টটাও পুরাপুরি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে কিনা, দ্যাট অলসো উই ডোন্ট নো। কারণ এখানে ডিভাইডেড যে ওপিনিয়নটা উইথ রিগার্ড টু লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ডেথ পেনাল্টি, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। তো সেখানে ধরেন একটা অ্যাভিনিউ ওপেন রাখার ইচ্ছা সরকারের আছে কিনা, সরকারকে পুরো দরজাটা ক্লোজ করে দিল ফর দ্য বিরোধী দল, নাকি কোনো একটা জায়গা রেখে দিলেন যেখানে আগামী যে এটা আসছে বিরাট বড় একটা ইভেন্ট আসছে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীটাকে সামনে রেখে এখন পুরো দরজা ক্লোজ না করে মেবি সবচেয়ে বৃহৎ বিরোধী দলকে সঙ্গে নিয়েই এই অনুষ্ঠানটা উদযাপন করার প্রশ্ন। আমি একটু জনাব নিলফার যতগুলো কথা বললেন সবগুলো হয়তো আলোচনা করতে পারলে খুব ভালো হতো। দুটো আমি প্রধান দেখছি যে জোটের ক্ষেত্রে বলছেন যে বিএনপি সবচেয়ে বড় দল, তার পুরনো অনেক অভিজ্ঞতা, সে প্রতিনিধিত্বশীল ভূমিকাটা বোধহয় নেয়নি বলে তার কাছে মনে হচ্ছে প্রেস কনফারেন্সে। আর দ্বিতীয়, এরকম কি কোনো পরিবেশের দিকে আমরা যাচ্ছি কিনা যে আপনাদের সঙ্গে যারা সরকারে আছেন এক ধরনের, আমি কোনো রকম অন্য শব্দ অর্থে বলতে চাই না, একটা ভালো বোঝাপড়া, একটা সহমর্মিতার জায়গা এরকম কি তৈরি হচ্ছে বলে মনে হয়? শেষ প্রশ্নটা অত্যন্ত কঠিন, উত্তর দেওয়া বড় কঠিন। কারণ আপনাদের বিজ্ঞ সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য যে ডিজিটাল লাইন, মুখ তো বন্ধ হয়নি এখন, না কোথায় কি বলছেন কিছুই বলছেন না। তো সে কারণে আজকে আপনাদের সম্পাদক মণ্ডলীর সবার
সোমবার ওনার একটা বক্তব্য শোনার কর্মসূচি সৌভাগ্য দিয়েছে। আমার হয়েছে। তো সে কারণে আমি মনে করি শেষ প্রশ্নের উত্তরটা একটু পরে দিই। প্রথম প্রশ্নের উত্তর উনি বলেছেন বড় দল বিএনপি মুখপাত্র ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তি এই দাবিগুলা উত্থাপন করা উচিত ছিল, জোট ডিক্লেয়ার করা উচিত ছিল। আপনি একটি জিনিস দেখেন, একটু আগে ডক্টর শহীদ বলেছে, আমি ওনাকে স্বাগত জানাই, যে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের একজন প্রবীণ আইন ও চিন্তাবিদ এবং বাংলাদেশের স্বাধীনতার পর যিনি সংবিধান রচনা করেছেন, ওনার সভাপতিত্বে সংবিধান রচিত হয়েছে। মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন, সেটাই আজকে উনি স্বীকার করেছেন। এবং বঙ্গবন্ধুকে অবহেলা করে কোনো কথা, কামালও বলেছেন, কামালের কথা আমি কামালের কথা বলেছি, উনি বলেছে যে কামাল সাহেব আজকে যে জাতীয় ঐক্যজোটের বক্তব্য সভাপতি দিয়েছে সেটা আমরা শুনেছি। তো আমরা সম্মান দিতে জানি, আমরা বড় দল হিসাবে এখানে পরিচিতি দিতে যাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের নেত্রী জেলে যাওয়ার আগে ৪ তারিখে নির্বাহী কমিটির একটা সভায় বক্তব্য রেখেছেন এবং আপনাদের মাধ্যমে উনি হোটেল অস্টিন থেকেও একটা সংবাদ সম্মেলন করেছিলেন যে একটা জাতীয় ঐক্যের উপর উনি জোর দিয়েছিলেন, সেটাই আজকে প্রতিফলিত হয়েছে। দলকে বড় কে ছোট সেদিকে আমরা এখন যেতে চাই না। আমরা উনি আসন ভাগাভাগির কথা বলেছেন, এইসব আসন ভাগাভাগির কথা, এই যে আমাদের আজকে বিএনএ ব্যারিস্টার নাজমুল উদ্দিন আমাদের মন্ত্রী ছিলেন এবং ওনার কমিটির সদস্য আমি ছিলাম। উনি মডার্ন ক্লাবের সভাপতি ছিলেন, আমিও সদস্য ছিলাম গভর্নিং বডি। ওনার সাথে সম্পর্ক আজকের না। উনি কোন এলাকার লোক? মুন্সিগঞ্জের। ওইখানে বাবু সাহেব মুন্সিগঞ্জের, সালমান এ প্রমাণ মুন্সিগঞ্জের, সালমান স্ত্রী মুন্সিগঞ্জের, বদরুদ্দোজা স্যার মুন্সিগঞ্জের, মাই বিচৌধুরী মুন্সিগঞ্জের। এদিক দিকে আমি আলোচনায় যেতে চাই না, কাউকে ছোট করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেত্রীর একটা জিনিস বুঝে সম্মান দেওয়াটাই বড় কথা। আজকে শহীদ সাহেব যে কথাটা বলেছে যে ঐক্য প্রক্রিয়া, ঐক্য জোট যেটা আমরা করেছি, সেটা জাতির সামনে যেই কথাগুলো উপস্থাপন করেছি, যে দাবিগুলো উপস্থাপন করেছি, সেগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু। আজকে মহাজোট 14 দল, 14 দলের যে অবস্থা, 14 দলে কি সব দলের 50 জন করে 60 জন করে দিবে না? একটু আগে আমি প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের মুখে শুনে আসলাম যে 100, 200 ওনার 100 ডিক্লেয়ার করে দিয়েছে বা স্থির করে রেখেছে, আর 100 কাজ চলছে, আর 114 দলের জোটের নেতাদের সাথে আলোচনা করে নমিনি ডিক্লেয়ার করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল। জাতীয়তাবাদী দল যদি সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে কারামুক্তির পরে এই জোটের দাবিগুলা আলোচনার প্রেক্ষিতে মানা না মানা আলোচনা আসুক, সেখানে যদি নির্বাচনে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নমিনেশন দেওয়ার মতো তাদের 1 ঘন্টার সময়ের প্রয়োজন। সে কারণে আমরা নির্বাচনমুখী দল, এই জন্য আমাদের সংগঠনটা নির্বাচনমুখী। সে কারণে আমি মনে করি যে কাকে কত সিট দিবে সেটা বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশে ভোটাধিকারটা নিশ্চিত করা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, আমার ভোট আমি দিব এটা করা, এবং নির্বাচন কমিশনকে সঠিক পথে যাতে নির্বাচনটা পরিচালনা করতে পারে সে ব্যবস্থা রাখা। শেষ কথা যেটা উনি বলেন, শেষে যাবার আগে একটু, যে অনেক সময় ছোট দল বড় দলের প্রসঙ্গে এরকম আসছে যে 90-এর আগে আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময় বড় দল ছোট দল মিলে কাজ করেছে। প্রধান দলগুলো যখন ক্ষমতায় গেছে আর ছোট ছোট এজেন্ডাগুলো কিন্তু আর থাকেনি। এইটা শুনেন, সেই জন্য তো আজকে মান্নার মুখে দিয়ে যে 11টি লক্ষ্যের কথা বলা হয়েছে সমন্বয় করা এবং সত্যি দাবি বলেছেন, ক্ষমতার ভারসাম্যতা রক্ষা করা, এই বিষয়গুলো আজকে কিন্তু 11টা লক্ষ্যে আমাদের দেওয়া আছে এবং আপনারা অটুট থাকবেন না। সেখানে আমি মনে করি যে বড় দল হিসেবে নাজমুল হুদা সাহেব যেটা বলেছেন, সেই জন্য বড় আর ছোটর বিবেচনা এখানে দরকার নাই। দরকার একটাই, যে বাংলাদেশে এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সেই কারণে আজকে ঐক্যজোট এবং এই ঐক্য প্রক্রিয়া, সেখানে আমি মনে করি যে আমরা সকলে মিলে একটু উপাধ্যক্ষ শহীদের কাছে শুনে আপনার এই প্রসঙ্গে আসবো। শহীদ যে কথাগুলো বললেন তার সঙ্গে একটু যোগ করি যে দাবির কথাই যেহেতু জয়নুল ভাই উঠালেন, তার একটা উল্লেখযোগ্য দাবি হলো যে খালেদা জিয়ার মুক্তি। মান্না ভাই আমাদের অনুষ্ঠানেও ছিলেন বেশ কয়েক সপ্তাহ আগে, প্রথম আগের জোটের, তখন উনি বলেছিলেন যে খালেদার মুক্তির দাবিতে আন্দোলন হলে তারা তার সঙ্গে আছেন। আর বড় যে জিনিসটা তারা বলছেন যে ক্ষমতার ভারসাম্য আনবেন। আমার কাছে বড় দুটো বিষয় মনে হলো। তো এখন এই বিষয়কে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা যে ধন্যবাদ, আসলে খুবই সুন্দর কথা বলেছেন। এখানে একজন প্রতিষ্ঠিত আইনজীবী রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা, উনি
বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে তার এই পেশায় নিয়োজিত আছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো তো আদালতের বিষয়। যেহেতু এটা ভার্ডিক্ট যখন আদালত দিয়েছে, আদালতে যাওয়া, উচ্চ আদালতে গিয়ে আপিল করা না করা সব কিছুরই সুযোগ কিন্তু আইনি ব্যবস্থায় রয়েছে। এখন রাজনৈতিকভাবে যদি ওনারা বলেন যে মুক্তি দেওয়ার জন্য সরকার বাধ্য, সরকারের দায়িত্ব, তাহলে আমি বলবো যে এটা তো কোনো ধরনের আমার রাজনৈতিক বিজ্ঞানের ভাষায়ও আইন আদালতের বিষয়কে এইভাবে একটা জায়গায় পকেটে নিয়ে ঢোকানো ঠিক হবে না। এটা করে একটা বলছেন এটা রাজনৈতিক আন্দোলনের বিষয় না, যেহেতু একটা স্পেশালি একটা বিষয় কি এই যে অতীতের টাকা কি বলে এতিমের টাকা আত্মসাতের প্রশ্ন নিয়ে দুর্নীতি দমন যে মামলা দিয়েছে সেটা কিন্তু সেই সরকারেরও কিছু নয়। সেই কারণেই সেই মামলায় ভার্ডিক্ট হয়েছে 10 বছর। সেই মামলায় পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক সাক্ষী, এই যে এভিডেন্স অ্যাক্ট ম্যাক্ট সবকিছুই হয়েছে। এটা উনি ভালো বোঝেন। এর সাথে আরো বিএনপি বলছে, মানে এই জোট যারা তারা বলছেন যে সকল রাজবন্দীর মুক্তি চাই। আচ্ছা, রাজবন্দী বলতে যদি রাজবন্দীর ইতিহাস সম্বন্ধে আপনি খুব ভালো জানেন। রাজবন্দী হওয়ার তো বিভিন্ন ধরনের একটা সংজ্ঞা রয়েছে। সেই সংজ্ঞায় পড়লে অবশ্যই তাদের মুক্তির জন্য সরকারের যদি কোন ধরনের সুযোগ থাকে সেটা তারা দেখবেন। কিন্তু মামলায় স্পেসিফিক যদি এজাহার হয়, কগনিজেন্ট যদি সরাসরি থাকে, এফআইআর হয়, চার্জশিট হয়, তাহলে এটা কি রাজনৈতিক মামলা নাকি এটা দীর্ঘ অভিজ্ঞতা শুধু কি বলে খালেদা জিয়াকে কি রাজবন্দী হিসাবে কিসের রাজবন্দী? ভার্ডিক্ট হয়েছে তো। আমি তো উনি রাজনীতিবিদ, উনি একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ। যদি এই মামলা দুর্নীতির মামলায় ওনাকে যদি ভার্ডিক্ট কোর্ট যদি রায় দিয়ে ওনাকে জেলে মানে থাকার জন্য যে কিভাবে 5 বছরের সাজা দিয়েছেন, এই সাজা উনি এবং আরো যারা এই মামলায় ছিলেন অনেকেই সাজা পেয়েছেন। এটা হলো এক সাইড। দ্বিতীয়ত হলো পরবর্তী পর্যায়ে হলো এই যে আপনার পরের কথাটা কি বলছিলেন যেন? পরে বলছিলাম যে ক্ষমতার ভারসাম্যের কথা তারা বারবার ভারসাম্য বলতে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে এরা ওনারা দুইজনে ভালো বোঝেন। এবং ন্যায়পালের কথা বলছেন। ন্যায়পাল তো এই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সংবিধানে ন্যায়পালের যে কথাটা আছে সেটা নিয়ে সব সরকার বা সব দল যে করছে বা করে নাই এটা নিয়ে আমার কোন ধরনের অবজারভেশন নিয়ে কথা বলার সুযোগ নেই, যেহেতু এনফোর্সমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। সেই কারণে এই যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কি বোঝে? আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মেজরিটি হওয়ার পরেও অন্যান্য রাজনৈতিক দল থেকে কিন্তু মন্ত্রিসভার সদস্য নিয়েছে। এটাই তো ক্ষমতার একটা ভারসাম্য যে আমার প্রতিপক্ষ অথবা ভিন্ন মতের আমি দলীয় সিদ্ধান্ত গ্রহণ কর্তৃত্বের একটা ভারসাম্যের জায়গায় যাবার কথা বলছেন। না, এটা ক্ষমতার ভারসাম্য। প্রধানমন্ত্রীর কথা এখানে আপনি পলিটিক্যাল সায়েন্সে এথিক্যালি আপনি বিশ্বাস করেন কিনা না, পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু ক্ষমতার ভারসাম্যের একটা ব্যাখ্যা আছে। সেই কারণে আমি বলবো যে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই যে কয়েকদিন পরে আমরা আশা করতেছি যে একটা হয়তো সরকারের একটা নতুন করে একটা মন্ত্রিসভার কাঠামো তৈরি করবেন, জাতির কাছে উপহার দিবেন। যারা অন্যান্য দল বলতেছে যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশে কেন হবে না, এটাও একটা ভারসাম্য হিসাবে দেখছেন। এটা অবশ্যই এটা সরকার পলিসির কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার পরে। তাহলে কি নির্বাচন কমিশন ওনারা তো একটা সাংবিধানিক ভারসাম্যের কথা আপনি জানেন যে নির্বাচন কমিশন আর্টিকেল 126 যেভাবে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী সরকার সহায়তা করিবে নির্বাচন কমিশন, আর কিছু কোনো কাজ নাই। তাহলে উনারাই তো সিদ্ধান্ত দেবে। একজন ডিসি, একজন এসপি, একজন টিএনও আমরা কেউ বদলি করতে পারবো না। ওই ইলেকশন কমিশন যদি কেউ অভিযোগ দেয় তাহলে হইতে পারে, অভিযোগ কারো অভিযোগ পাইলে। এই ভারসাম্যটা কিন্তু আপনি দাঁড়িপাল্লাতে ওজন করে তো মাপার কোনো বিষয় না রাজনীতিতে। এটা হচ্ছে নীতিগত বিষয়, জাতীয় স্বার্থে। এবং আমরা একটা বিরতিতে যাব, তারপর জয়নুল ভাইয়ের কিছু বলবার আছে এই বিষয়ে আমরা আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্রের ঐক্য জোটের এই রূপান্তরিত রাজনৈতিক প্রেক্ষাপটের নিয়ে আলোচনা। একটা ছোট বিরতির পর আবার ফিরছি। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। জনাব জয়নুল আবদিন ফারুক, যখন উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ বলছিলেন তখন বোধহয় আপনার একটু বলবার ছিল যে একটা হলো খালেদা জিয়ার মুক্তি এবং রাজবন্দী ইস্যুটা, আর তার সঙ্গে একটু জানিয়ে রাখি যে আজকের সংবাদ সম্মেলন আমরা এটাও দেখলাম তার পরপর একটা সংবাদে যে আপনাদের দল, আপনাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে কমিটি আছে সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন যে দলের চেয়ারপারসন জেলে থাকা অবস্থায় যদি ওই পরিস্থিতি হয় নির্বাচনে যাবেন কি যাবেন।
দুটো বিষয় মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। শহীদ সাহেব একটা কথা বলেছে এতিম, আসলে এই শব্দটা ব্যবহার করলে একটু বুকে লাগে যে আপনার যদি নেত্রীর এই অবস্থা হতো, আমি যদি এই কথাটা বলতাম আপনারও লাগা উচিত, যেহেতু উনি একজন না শুনেন যে কথাটা ওনাকে বলে এতিমের টাকা মারাটা, এটা বড় দুঃখজনক ঘটনা। এই টাকাটা ব্যারিস্টার নাজমুল হুদা জানে, এই টাকাটা এখনো সেখানে আছে। যাক, উনি বলেছেন যে সাজা দিয়েছে, যিনি সাজা দিয়েছেন সে সাজার জামিনও হয়ে গেছে। এখন কোন মামলায় উনি জেলে, যে মামলাতে উনি জেলে, সে মামলাটা কোত্থেকে হয়েছে? তখন বেগম খালেদা জিয়া দেশনেত্রী কোথায় ছিলেন? তখন গুলশানে বন্দি অবস্থায় বালুর ট্রাক ইটের ট্রাক দিয়ে ঘেরাও অবস্থায় ছিলেন। তার খাওয়ার পর্যন্ত বাসা থেকে যেতে পারে না। ইলেকট্রিক লাইন কেটে দিয়েছেন, ইন্টারনেট লাইন কেটে দিয়েছেন, সেখানে টেলিফোন লাইন কেটে দিয়েছেন। সেখানেও উনি সেই মামলার এফআইআরভুক্ত আসামি হয়েছেন। সে কারণে আমি এই জিনিসটা শ্রোতা দর্শককে সামনে বলতে চাই যে উনি এখন কিন্তু যে মামলার এই মিথ্যা অসত্য মামলার রায়, সে রায়ের হাইকোর্ট উনি জামিনে আছেন। এখন যে মামলায় উনি আছেন, কোন মামলা আছে? এটা রাজনৈতিক মামলা। যে মামলাগুলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখনো রুজু আছে 111 সরকারের, সেই সময় দুই নেত্রী জেলে ছিলেন। তখন এই ব্যারিস্টার নাজমুল হুদার আমি একই কারাগারে একই রুমে দীর্ঘদিন বসবাস করেছিলাম। তখন কি আলোচনা ওবায়দুল কাদের সাথে আমাদের হয়েছে, কি আলোচনা অন্যান্য নেতার সাথে হয়েছে, একদিন আলোচনা ওদেরকেও ডাকেন, ব্যারিস্টার নাজমুল হুদাকে রাখেন। সেই কারণে আমি বলতে চাই যে যে বিষয়টাগুলো এখন এখানে আজকের প্রধানমন্ত্রী যিনি, আমি সম্মানের সহিত বলতে চাই, উনি সরকারে থাকতে ওনার মামলাগুলা 111 সব মামলাগুলা প্রত্যাহার করে নিলেন। কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলা প্রত্যাহার হলো না। সেই কারণে আজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, রাজনৈতিক প্রতিহিংসা পরিণত হয়ে আজকে মামলাগুলা তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেকেন্ড উত্তর হলো, মানে যদি মুক্তি না হয় তাহলে কি হবে? যদি আমার ব্যক্তিগত অভিমত, আমার পূর্ণ আস্থা বিএনপির প্রতি আছে, পূর্ণ আস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং লন্ডনে বসবাসরত অসুস্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক যে সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়ার অবদানের কথা চিন্তা করে যদি খুনি আসামি কে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, সরকার ক্ষমা করে দিতে পারে, এখানে বিজ্ঞ ব্যারিস্টার সাহেব আছেন, সেখানে যদি ইচ্ছা হয় যে বাংলাদেশে বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আগামী 11তম জাতীয় সংসদ নির্বাচন করবে, তাহলে ওনাকে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা ওনারা, যে কোনো ব্যবস্থা ওনারা করতে পারেন। এটা হলো আমার সেটা সম্ভব মনে করছি। আমি আপনার কথা আমি ইন্টারফিয়ার করি না, আপনি উত্তর দিন, লিখে রাখেন, আমার তো খাতা কাগজ নেই। সেখানে আমার বক্তব্য, আজকে জাতীয় স্থায়ী কমিটি তারেক রহমান সাহেব আমাদের নেতার নির্দেশ মোতাবেক যেসব কাজ পরিচালিত হচ্ছে, তার একটি প্রমাণ আজকে প্রেস ক্লাব থেকে জাতীয় ঐক্য জোট। সেকেন্ড, যে কথাটা বলেছেন নির্বাচনে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত দল দিবে, সেই সিদ্ধান্ত এখন নেওয়ার মালিক হলো জাতীয় স্থায়ী কমিটি। সেই কমিটি বলেছে আমাদের প্রথম ধাপে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। আর যে দাবিগুলো দিয়েছে, সেই দাবিগুলো নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করেন না। আলোচনা দুই একটা দাবি মানেও নিতে পারেন, কিছু দাবি নাও মানতে পারেন, সেটা তো সরকারের বিবেচ্য বিষয়। আমাদেরও দাবি দেওয়াগুলা যদি সত্যিকার অর্থে আপনার গ্রহণ করতে পারেন, তাহলে তো আমরা নির্বাচনে যাওয়ার পথটা আমরা বেছে নিতে পারি। সে কারণে আমি শহীদ সাহেবকে বলতে চাই যে দয়া করে একটা জিনিস বুঝার চেষ্টা করেন, ক্ষমতা চিরস্থায়ী কারোই না। এরশাদ সাহেবও বলেছিল, যেদিন এরশাদ সাহেব পদত্যাগ করে সেদিন ক্যাবিনেট সেক্রেটারি কোথায় যেন এক ব্রিজ উদ্বোধনে বক্তব্য দিচ্ছিল, সেখানে উনি বলছিল সড়ক ও জনপথে ব্রিজ, সেখানে বলছিল যে এরশাদ কোনোদিনও ক্ষমতা ছাড়বে না, তখন উনি ক্ষমতা হস্তান্তর করতেছে। সেই জন্য আমি বলতে চাই যে পরপর কোনো দল যদি অবৈধভাবে আসুক বৈধভাবে আসুক, ক্ষমতায় থাকলে জনগণের প্রতি একটা তাদের একটা স্বৈরাচারী ভাব চলে আসে, গণতন্ত্রের প্রতি অনীহা আসে যায়, সেখানে জনগণ উত্তপ্ত হয়ে আছে।
উত্তপ্ত হয়ে আছে। যদি সত্যিকার অর্থে একটু আগে আনঅফিসিয়াল যে কথাটা শহীদ সাহেব বলেছেন, ইন্ডিয়ার ইলেকশন কমিশন আর বাংলাদেশ ইলেকশন কমিশন, নির্বাচনী পরিচালনা সরকার যে প্রকারে হোক এটাতে আমার কিছু আসে যায় না। বাংলাদেশে যদি 47 বছরে যে কোনো সরকার নির্বাচন কমিশনকে যদি সত্যিকার অর্থে সংবিধান মোতাবেক তার দায়িত্ব অর্পণ করা হয়, তাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, তাহলে 1991 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব রশি টানাইয়া কেমনে সেই নির্বাচন করলো, সেই নির্বাচন উনিও ধন্যবাদ। আমিও একটু ব্যারিস্টার নাজমুল হুদার কাছে আসি। একটু ওই অন্যভাবে বলতে যে আইনে আকবরের লেখক আবুল ফাজলও বাঙাল মূলক সম্পর্কে এরকম একটা মন্তব্য করেছিলেন যে সকাল সন্ধ্যায় কোনো ঠিক ঠিকানা থাকে না, শব্দটি আর বলছি না। আর আওরঙ্গজেব তার যে ভাই এই অঞ্চলে ছিলেন তাকে হত্যার একটা যথার্থতা প্রমাণের জন্য বলছেন বাংলার মাটি হাওয়াতে উনি মাটি হইয়া গেলেন, এরকম আর কি, যে উনি আর শক্তি সামর্থ্য থাকিল না। আজকের এই পরিণত রাজনীতিতে এসেও যে জোট গঠিত হতে তারা বলছে সরকারের স্বেচ্ছাচারিতা, আমি ওনাদের কথা থেকে লিখেছি এগুলো দুঃশাসনের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা জাতীয় ঐক্যফ্রন্ট যেমন বলছে, আবার বি চৌধুরী সাহেব যিনি একসময় ওনাদের সঙ্গে ছিলেন তিনিও আবার দেখি একই ধরনেরই কথা বলছেন। উনিও আমাদের সাথে। তো তাহলে আবার নির্বাচন কমিশন চাচ্ছি, আবার স্বৈরাচার বলছি, দুঃশাসন বলছি, আবার তাদের উপর একটা আস্থাও মাঝে মধ্যে রাখছি যে একটা ব্যবস্থা তারা করবেন। দেখেন, পুরো জিনিসটাই তো ক্ষমতা কেন্দ্রিক, পুরো জিনিসটাই ক্ষমতার লড়াই। এখন কেউ ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না, আর কেউ ক্ষমতা যেতে চাচ্ছেন। এখানে কৌশল অবলম্বন করা হচ্ছে বিভিন্নভাবে। বাস্তবতা হচ্ছে যাই হচ্ছে, আমার ওয়ান অ্যান্ড অনলি কনক্লুশন ইজ সব কিছুই রাজনৈতিক, সব কিছুই রাজনৈতিকভাবে হচ্ছে। এটা অস্বীকার করার কোনো জনকল্যাণের কোনো ভাবনা এখানে নেই, মানুষের মতের প্রতিফলন বাস্তবতা। আজকে আমি ক্ষমতায় যদি থাকি, আমি চেষ্টা করব আমার ক্ষমতায় থাকা অবস্থায় আই উড ডু এভরিথিং ইন মাই পাওয়ার টু কনসলিডেট মাই পাওয়ার। আমার পাওয়ার আমি কনসলিডেট করবো, আমি অপোজিশনকে আসতেই দেবো না ধারে কাছে, কারণ আমার হাতে ক্ষমতা, আমি সেটা করব। আপনি আমাকে ঠেকাবেন কোথায়? হ্যাঁ, আপনি ঠেকাবেন কখন? যখন নির্বাচন সামনে একটা শিডিউল হবে, সেটার উপরে কনস্টিটিউশনাল কিছু প্রভিশন আছে, তখন লেভেল প্লেইং ফিল্ড আপনাকে এনশিওর করতে হবে। সেই অবস্থায় আপনি তখন হয়তো, কিন্তু তার আগ পর্যন্ত আমি আমার পাওয়ার কনসলিডেট করব। কার সাধ্য আছে আমার এগেইনস্টে কি করার? মূল তাহলে বোন অফ কন্টেনশন ওই জায়গাতেই হচ্ছে, জটিলতাটা ওখানেই হচ্ছে। এখন ধরেন আমরা সবাই জনগণ নিয়ে কথা বলি, আমরা সবাই রুল অফ লর কথা বলি, আমরা সবাই ডেমোক্রেসির কথা বলি। এভরিবডি, যারাই এখানে প্লেয়ার, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, অপোজিশন, এভরিবডি, ইনাদের নাম নিয়েই আমরা কিন্তু পলিটিক্স করছি। জনগণের নাম নিয়ে আমরা, একটা ব্রিফকেসের মালিক তিনিও জনগণের কথা বলেন, আবার একটা বিরাট বড় দলের চেয়ারম্যান তিনিও জনগণের কথা বলেন। তো জনগণটা কি? সেই জনগণের আসল রিফ্লেকশনটা হচ্ছে নির্বাচন। আপনি সেই নির্বাচনটাকে আপনার অবশ্যই, দিস ইজ এনিবডিজ পলিটিক্যাল কমিটমেন্ট, এনিবডিজ রুল অফ ল কমিটমেন্ট, ডেমোক্রেটিক কমিটমেন্ট, যে একটা নির্বাচন এমনভাবে সুষ্ঠু এবং অবাধ হওয়া উচিত যেটার মধ্যে সত্যিকার অর্থে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এবং রায়টা সেই জনগণের ইচ্ছাটাকে প্রতিফলিত করে। এখন মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলছেন যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন তিনি দেবেন। আমি তাকে বিশ্বাস করতে চাই। I would like to trust her, I would like to believe in her, কারণ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি একটা খেলো লোক না, প্রধানমন্ত্রী, অনেকবার প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তিনি এ কথাও বলছেন জনগণ আমাকে ভোট দিলে আছি, না দিলে নাই, না দিলে আমি নাই, একাধিকবার বলেছেন। তো তার মানেটা কি? তার মানে আমি আমার পরিণতিটা জনগণের ইচ্ছার উপরে ছেড়ে দিচ্ছি। তো তাই যদি কমিটমেন্ট তার হয়, আমরা কেন তাকে ট্রাস্ট করব না? এটা হচ্ছে আমার কথা। তাকে ট্রাস্ট না করে আমি কেন একটা অনির্বাচিত একটা লোককে ট্রাস্ট করব? আর নির্বাচন কমিশনের যে কথাটা, না আমি বলি, দাঁড়ান, আমি যেটা বলি, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, ইন মাই ভিউ, একটা ডেমোক্রেটিক সোসাইটির যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে at the end of the tenure to hand over the power in a peaceful manner, এবং একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার দায়িত্ব বক্তায় ওই সরকারের। আমরা শহীদ ভাইকে, শহীদ ভাই, আমরা একবার শেষের দিকে, আপনি সরকারের লোক দেখে একটু কম সময় দিলাম, এই যে কথাটা উনি বললেন যে প্রধানমন্ত্রী যে কোনো খেলো না, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তার কথার উপর আস্থা রাখা। জয়নাল আবদিন ভাই বলছেন যে নির্বাচন কমিশন, আর এই দুই পক্ষই কিন্তু আপনাদেরকে বলছেন যে স্বেচ্ছাচারিতা এবং দুঃশাসন। এটা বি চৌধুরী সাহেবরাও বলছেন, আর নতুন যে জোট তাদেরও বক্তব্য এরকম।
তো একদিকে আস্থা রাখার কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর পদের গুরুত্বের কথা বলা হচ্ছে, শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে, একটু আশার বাণী যদি শোনাতেন এবং জনগণের মতের প্রতি। ধন্যবাদ। সবসময় সরকার জনগণকে নির্বাচনে যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, ব্যালটের মালিক হিসেবে ক্ষমতায় বসাবার জন্য তাদের অধিকার, এটা কিন্তু একটু আগে নাজমুল হুদা সাহেব বলেছেন, ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি অত্যন্ত গুছিয়েই সে কথাগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি উক্তিও করেছেন যে ক্ষমতায় যাব, ভোট দিলে, না গেলে, না দিলে যাব না। এইটা তো প্রধানমন্ত্রী তো অবশ্যই প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে খেলার প্রশ্ন তো কেউ করতেই পারে না। তো সেই ট্রাস্টটা যারা করতে পারে না, তাহলে নিজের উপর নিজেরই আস্থা নাই, নিজেরই ইমানি জোর কম। আমি আমার ভাই যে কথাগুলো বলছেন আমি একটু বলতে চাই। আমরা একেবারে শেষের দিকে, জিয়াউর রহমান সাহেব এই দেশে যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী আজকের যিনি, তখন 81 সালে দেশে ফেরত আসছিলেন। তার বাড়িতে গিয়ে কিন্তু মিলাদ পড়াতেও পারেন নাই। উনি বলছেন ট্রাক দিয়ে, ঘেরাও দিয়ে সব করেছেন। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, বাট দি পিকচারটা তো একটু বুঝলে ভালো হয়। হ্যাঁ, সেজন্য আমি কথা বলতে চাইছি না। শেখ হাসিনা নিজের বাড়িতে উঠতে পারেন নাই, মিলাদ পড়াতে পারেন নাই, পাশাপাশি শেখ হাসিনা আনলো যারা খুনি রশিদকে, জিয়া রহমানে আনলো নাকি? আরে খুনি রশিদে গেলে বহুত খুন আপনারা করছেন, আস্থার কথা যদি এত খুন আপনারা করছেন যে আপনাদের গুণের ফেব্রুয়ারির নির্বাচন আপনারা লগিবইটা দিয়া সাপের মতো মানুষ যারা আনলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলো, তাদের সাথে যারা আঘাত করে, তারা কি খুনির সহযোগী হিসেবে তারা 15ই আগস্টের পর 21শে আগস্টের কোনো সহযোগিতার হাত আপনারাই বাড়াইছেন, আমরা না। নির্বাচন হবে শেখ হাসিনা সরকারের অধীনে। নির্বাচন কমিশনে যে দুই খেলার কথা যারা বলছেন আমাদের মাননীয় ব্যারিস্টার নাজমুল সাহেব, নির্বাচন হবে, খেলা যারা খেলবেন, রেফারি দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। আর এই খেলা আয়োজন করে দেওয়ার জন্য সরকার অনেক ভালো একটা নির্বাচন। অনেক ধন্যবাদ উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ এমপি, জনাব জয়নুল আবদিন ফারুক এবং ব্যারিস্টার নাজমুল হুদা। আপনি আমার কথাগুলো উত্তর না দেওয়ার জন্য শেষ করে দিলেন। সুপ্রিয় দর্শক, আজ আমাদের এখানে শেষ করতে হচ্ছে। জয়নুল আবদিন ফারুক ভাইও কিছু বলতে চেয়েছিলেন, আমরা আগামী অনুষ্ঠানে সেটা চেষ্টা করব। শহীদ কাদরীর কবিতার মতো একটি গোলাপের বিনিময়ে আমরা হয়তো লক্ষ লক্ষ টাকা পাবো না, কিন্তু অন্তত আশা করব জনগণের মতের প্রতিফলন ঘটবে আমাদের রাজনৈতিক আচরণগুলোতে। আপনাদের সকলকে ধন্যবাদ।